এক রিকশাচালক রাশিদ হতাশ হয়ে রাস্তার ধারে যাত্রীর জন্য অপেক্ষা করছিল। সকাল থেকে সে একটিও যাত্রী পায়নি এবং এই মুহূর্তে তার টাকার খুব প্রয়োজন ছিল। সে নিজের ভাবনায় ডুবেছিল। এমন সময়ে কালো বোরকা পরা এক নারী দ্রুত তার রিকশার কাছে এলো। তাড়াতাড়ি চলো, সে বলল। আমার পুত্রবধূর বাচ্চা হতে চলেছে, তাকে নিয়ে আমার সঙ্গে চলো। রাশিদ খুশি হল যে যাক, অবশেষে একটা যাত্রী পাওয়া গেল। ওই নারী রিকশায় বসে তাকে নিজের বাড়ির ঠিকানা বলতে শুরু করল এবং রাশিদ দ্রুত রিকশা চালাতে লাগল। কিছুক্ষণ পরেই সে একটি বাড়ির সামনে রিকশা থামালো এবং ওই মেয়েটিকে নিয়ে নিচে এলো, যার প্রসব বেদনা হচ্ছিল। রাশিদ দেখল মেয়েটি ব্যথায় ছটফট করছে। দুজন রিকশায় উঠল এবং রাশিদ দ্রুত রিকশা ছুটিয়ে দিল। আপনাদের কোথায় যেতে হবে বিবি? রাশিদ রাস্তা জিজ্ঞেস করলে সে বলল, আমি তোমাকে রাস্তা বলে দিচ্ছি, তুমি শুধু সেখানেই নিয়ে চলো। সে ডানে বাঁয়ে বাঁক নিয়ে তাকে এক অদ্ভুত রাস্তার দিকে নিয়ে যেতে লাগল। রাশিদের রাগ হচ্ছিল, কারণ মেয়েটি যন্ত্রণায় ছটফট করছিল, অথচ ওই নারী তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে কোনো এক লোকালয়ের দিকে নিয়ে যাচ্ছিল। সে তাকে রাস্তা বলতে বলতে অনেক দূরে নিয়ে এসেছিল। 1 ঘন্টা পার হয়ে গিয়েছিল, কিন্তু সেই লোকালয়ে আসার কোনো নামই ছিল না। এখনই জায়গাটি রাশিদের কাছে সম্পূর্ণ অচেনা। সে ওই অদ্ভুত নারীটিকে রাগের দৃষ্টিতে দেখল। হয়তো মেয়েটির কষ্টের প্রতি তার কোনো ভ্রুক্ষেপই ছিল না। সে মেয়েটিকে কোনো ধাত্রীর কাছে নিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ সে একটি নির্জন ও শুনশান জায়গায় রিকশা থামাতে বলল। রাশিদ ভয়ে শিউরে উঠল। শেষ পর্যন্ত সেই মেয়েটির সাথে কি করতে চায়? সে কি একে মেরে এখানে ফেলে দিতে চায়? তার মাথায় অদ্ভুত সব প্রশ্ন আসতে লাগল। এরপর নারীটি রিকশার ভাড়া মেটালো, যা সে দ্বিগুণ দিয়েছিল। সে মেয়েটিকে রিকশা থেকে নামালো। মেয়েটি ব্যথার তীব্রতায় কিছু বোঝার অবস্থায় ছিল না এবং পুরোপুরি ওই নারীর দয়া দাক্ষিণ্যের উপর নির্ভরশীল ছিল। সে তাকে নিজের সাথে নিয়ে ওই নির্জন জায়গায় দ্রুত ঝোপঝাড়ের ভেতর দিয়ে না জানি কোথায় নিয়ে যেতে লাগল। রাশিদের ওই নিষ্ঠুর নারীর ওপর সন্দেহ হল। তার মনে হল নারীটি যেন মেয়েটির সাথে খারাপ কিছু না করে বসে এবং তার এই মেয়েটির প্রাণ বাঁচানো উচিত। এই কথা ভেবে সে দ্রুত তাদের পেছন পেছন যেতে লাগল, কিন্তু সে একটু সামনে এগোতেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেখানে না ছিল ওই নারীর কোনো চিহ্ন, আর না ছিল ওই মেয়েটির। আর সেখানে এমন কোনো বাড়িও ছিল না যে তারা কোনো বাড়িতে ঢুকে যাবে। রাশিদ পাগলের মতো এইদিক ওদিক তাকিয়ে তাদের খোঁজার চেষ্টা করতে লাগল, কিন্তু আশ্চর্যের বিষয় হল ওই বালুময় মাটিতে তাদের পায়ের কোনো ছাপও দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ সে তাদের জন্য অপেক্ষা করল, যদি তাদের দুজন চোখে পড়ে যায়। এরপর সে ফিরে যাওয়ার কথা ভেবে নিজের রিকশার দিকে এলো, কিন্তু তার হুঁশ উড়ে গেল। ফেরার রাস্তাই তার জানা ছিল না। তবুও সে আল্লাহর নাম নিয়ে রিকশা স্টার্ট দিল। সে সন্ধ্যায় যাত্রা শুরু করেছিল এবং এখন রাত হয়ে গিয়েছিল। এই অবস্থায় তার মনেই পড়ছিল না যে সে কোন রাস্তা দিয়ে এই নির্জন জায়গায় এসেছে। এক অদ্ভুত ভয় তাকে গ্রাস করতে লাগল। রিকশা এদিক সেদিক ঘোরাতে ঘোরাতে সে বুঝতেই পারল না যে রাস্তা কোথায়। ধুলো, মাটি, ঝোপঝাড় আর গাছপালা সবকিছু যেন ঢেকে দিয়েছিল। ফিরে যাওয়ার রাস্তা ভুলে গেছে ভেবে তার জ্ঞান হারানোর জোগাড় হলো। সে ভাবছিল কেন সে ওই নারীর কথায় ভুলেই শুনশান জায়গায় এলো। তার পরিষ্কার মানা করে দেওয়া উচিত ছিল যে সেই রাস্তা চেনে না। হতাশ হয়ে সে রাত 10টার সময় বাড়ি ফেরার রাস্তা খুঁজছিল। কিছুক্ষণ পরেই রিকশা থেকে এক অদ্ভুত শব্দ এলো এবং সেটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এখন তো তার আর হুঁশই রইল না। তার মনে হচ্ছিল যে পুরো রাত এখানেই কাটাতে হবে। ক্ষুধা, তৃষ্ণা আর ক্লান্তি তার চিন্তা করার শক্তিকেও অকেজো করে দিয়েছিল। এখন সে কার কাছে সাহায্য চাইবে? এসব ভাবতে ভাবতে তার মাথা শূন্য হয়ে আসছিল। তখনই দূরে এসে একটি প্রদীপ জ্বলতে দেখল। সেখানে একটি আলো জ্বলজ্বল করছিল। সে দ্রুত ওই প্রদীপের দিকে এগিয়ে যেতে লাগল। এটা দেখে সে খুশি হলো যে সেখানে একটি বাড়ি ছিল, যার ভেতর থেকে মানুষের গলার আওয়াজও আসছিল। কোনো কিছু চিন্তা না করেই সে দরজায় কড়া নাড়ল। এই নির্জন জঙ্গলে এই রহস্যময় বাড়িটি কার হতে পারে তা না জেনেই। রাশিদ একজন গরিব রিকশা চালক ছিল। ছোটবেলা থেকেই সে কঠোর পরিশ্রম করে আসছিল। সে তার 3 বোনের একমাত্র ভাই ছিল। বোনেনের তার প্রতি অনেক প্রত্যাশা ছিল। সে যখন কলেজের প্রথম বর্ষে পড়ত, তখনই তার বাবার হঠাৎ মৃত্যু হয়। এরপর সে সাথে সাথে পড়াশোনা ছেড়ে দেয়। লোকেরা তাকে পরামর্শ দিয়েছিল যে সে যেন পড়াশোনার পাশাপাশি কাজও করে, কিন্তু তার মধ্যে এত শক্তি ছিল না। বাড়ির অবস্থাও খুব খারাপ ছিল, আর বাড়িটাও ছিল ভাড়ার। এরপর ধীরে ধীরে সময় কাটতে লাগল এবং সে রিকশা চালানো শিখে নিল। এটা তার বাবারই রিকশা ছিল, যা একেবারে ভাঙাচোরা ছিল। সে ওটা মেরামত করিয়ে নতুনের মতো বানিয়ে নিয়েছিল।
এখন এটাই তার উপার্জনের মাধ্যম ছিল। এখনও পর্যন্ত সে নিজের বাড়িও কিনতে পারেনি। তার ওপর 3 বোনও যৌবনে পা রেখেছে। এখন তাদের বিয়ের বয়স হয়েছে। এই ভেবেই সে চিন্তিত থাকত যে বোনেদের বিয়েতে যৌতুক কোথা থেকে দেবে, কারণ আজকাল পেট্রোল ও সিএনজির দাম বাড়ার কারণে তার রোজগার একদম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। প্রায়ই হরতালের কারণে সে এমনিতে কাজে বেরোত না। বোনেরাও সেলাই ফোড়াই করে সংসার চালাতে তাকে সাহায্য করছিল, কিন্তু তাদের এভাবে পরিশ্রম করতে দেখে তার খুব কষ্ট হতো। আসলে প্রতি মাসে তো ঘরের ভাড়াও দিতে হতো। এই জন্য তার মায়ের ভাড়ার খুব চিন্তা থাকত। রাশিদ সারা জীবন ভাড়ার বাড়িতে কাটাতে চাইত না। তার চোখেও নিজের জীবন বদলানোর স্বপ্ন ছিল। তার এমন মনে হতো যেন তার স্বপ্ন কখনোই পূরণ হবে না। কিন্তু আজ সে এক অদ্ভুত বিপদে ফেসে গেছে, ওই পাগল নারীর কারণে। কে জানে সে মেয়েটির সাথে কি করেছে। তারা দুজন ওই নির্জন জায়গায় গিয়ে গায়েব হয়ে গিয়েছিল, আর তাকেও সেখানে পথভ্রান্ত অবস্থায় ফেলে রেখে গেছে। ভাগ্যিস সেই বাড়িটি দেখতে পেল এবং তার দিকে পা বাড়াল। এখন সে এখানে এই পরিবারের কাছে সাহায্য চাইতে চায়। এরপর সে দরজায় কড়া নাড়ল। দরজা খুলল এক অত্যন্ত সুন্দরী মেয়ে। তার রূপ দেখে রাশিদ অবাক হয়ে গেল। মনে হচ্ছিল যেন এই নির্জন জঙ্গলে কোনো পরী পথ ভুলে এখানে চলে এসেছে। সে ঘাবড়ে গিয়ে তাকে বলতে লাগল, আপনার সাহায্য চাই। আসলে আমার রিকশা নষ্ট হয়ে গেছে এবং আমি রাস্তাও হারিয়ে ফেলেছি। আমি কি এক রাত এই বাড়িতে কাটাতে পারি? তখনই সে ভেতরের দিকে মুখ করে কাউকে জোরে জোরে ডাকল, আব্বা, এদিকে দেখো কে এসেছে। সে যতটা সুন্দরী ছিল, তার কণ্ঠস্বর ততটাই ভয়ানক ও ভারী ছিল। গলার আওয়াজ শুনে রাশিদের ভয়ে গায়ের লোম খাড়া হয়ে গেল। মেয়েটি সামনে থেকে সরে গেল। তখনই এক বৃদ্ধ লোক অদ্ভুতভাবে হেঁটে তার সামনে এলো। তার পোশাক দেখে রাশিদ চমকে উঠল। তার পায়ে স্পষ্ট টলমল ভাব ছিল। হয়তো সে এক পায়ে খোড়া ছিল। সে পা থেকে মাথা পর্যন্ত রাশিদকে দেখল, তারপর ভেতরে আসার ইশারা করল। কিন্তু ভেতরে প্রচুর মানুষ দেখে তার আত্মবিশ্বাস ভেঙে যেতে লাগল। কাছেই একটি খাটের উপর বসে এক বৃদ্ধা খুব মনোযোগ দিয়ে তাকে দেখছিল। অন্যদিকে এক নারী বড় একটি হাঁড়িতে কিছু রান্না করছিল। এর এক অদ্ভুত গন্ধ পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছিল। তারা সবাই হয়তো খাবারের অপেক্ষায় বসেছিল। রাশিদও মাথা নিচু করে এক কোণায় বসে পড়ল। তুমি কোথা থেকে এসেছ? ওই বৃদ্ধ তাকে প্রশ্ন করলে রাশিদ বলতে লাগল, আমি এখান থেকে কিছুটা দূরে ওই লোকালয়ে থাকি, যা শহরের মধ্যে। কিন্তু আজ এমন এক যাত্রী পেলাম যে আমাকে এই নির্জন জায়গায় নিয়ে এলো। আমি আজকের আগে কখনো এই রাস্তায় আসিনি, তাই ফেরার সময় রাস্তা হারিয়ে ফেলেছি। বৃদ্ধ মাথা নাড়তে লাগল। তখনই ওই নারী ঘোষণা করল যে রান্না হয়ে গেছে। তারা সবাই নিচে মাটিতে বসে খাবার খেতে শুরু করল। তখনই ওই মেয়েটি বলে উঠল, এসো, তুমিও খেয়ে নাও। তার কণ্ঠস্বর অত্যন্ত অদ্ভুত আর কর্কশ ছিল, কিন্তু চোখে দয়ার চমক ছিল। রাশিদের নজর থালায় থাকা খাবারের দিকে পড়তেই তার এক অদ্ভুত অনুভূতি হল। খাবারটা এমন ছিল যে সে তার জীবনে এমন পদ কখনো দেখেনি। তবুও সে তাদের মন রক্ষার জন্য তাদের সাথে খেতে বসল। খাওয়া শেষ করার পর সে হাত ধুল এবং ওই বৃদ্ধ লোকটির সাথেই বসে পড়ল। মনে হচ্ছিল যেন এরা সারা রাত জেগেই থাকে। খুব অদ্ভুত এক বাড়ি ছিল এটি। বাড়ির কিছু অংশ ভাঙাচোরা ছিল, কিন্তু তারপরে ওই বড় পরিবারটি এই বাড়িতে আরামে বসবাস করছিল। রাশিদ কিছুটা ইতস্তত করে ওই বৃদ্ধকে জিজ্ঞেস করতে লাগল, আপনারা এখানে এই শুনশান এলাকায় কেন থাকেন? মানে আপনাদের প্রয়োজন কিভাবে মেটে? সে তার মনে আসা প্রশ্নটি করেই ফেলল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগল, এখানে আমরা শান্তিতে থাকি, সব দুশ্চিন্তা থেকে মুক্ত। আর দেখো, আমার পরিবার এত বড়, এদের নিয়ে আমি যদি তোমাদের শহরের দিকে যাই, তবে আমাদের এত বড় পরিবারকে কেই বা বাড়ি ভাড়া দেবে? তারা সবাই রাশিদের চারপাশে এসে বসেছিল। সে তাদের দৃষ্টিতে ভীষণ ঘাবড়ে যাচ্ছিল। এরা সবাই আমাকে এভাবে কেন দেখছে? এমনভাবে যেন আমার মাথায় শিং আছে, অথবা আমি যেন অন্য জগতের কোনো প্রাণী। সে ওই বৃদ্ধের সাথে কথা বলছিল, এমন সময় হঠাৎ তার কানে কোনো নবজাতক শিশুর কান্নার আওয়াজ এলো। সে অবাক হয়ে গেল। এই বাড়িতে হয়তো কোনো ছোট বাচ্চাও আছে। সে এদিক ওদিক তাকিয়ে কথা বলতে শুরু করলে বৃদ্ধ অবহেলার সুরে বলল, ঘাবড়িও না, আমার স্ত্রী একজন ধাত্রী। সে নারীদের বাচ্চা প্রসবে সাহায্য করে। এবার রাশিদের কিছুটা অস্বস্তি হল, কারণ এই নির্জন জায়গায় তার কাছে কেই বা আসবে। এতদূর আস্তে আস্তে তো হয়তো রাস্তাই বাচ্চা এই পৃথিবীতে জন্ম নিয়ে নেবে। কিন্তু হঠাৎ তার মাথায় একটি চিন্তা এলো,
হয়তো ওই নারী তার পুত্রবধূকে এখানেই নিয়ে এসেছিল, কারণ তারও তো বাচ্চা হওয়ার কথা ছিল। এর মানে হলো সে ফিরেও গেছে, কিন্তু ফিরে কিভাবে গেল? এত দূর থেকে কোনো যানবাহন ছাড়া আসা যাওয়া করা অসম্ভব। সে এক অদ্ভুত গোলক ধাঁধায় আটকে গিয়েছিল। তখনই বৃদ্ধ যেন তার মনের কথা পড়ে ফেলল। এরপর সে তার দিকে তাকিয়ে বলতে লাগল, শোনো, এখানে সাধারণত রাতেই ওইসব নারীরা আসে যাদের বাচ্চা হওয়ার সময় ঘনিয়ে আসে। এই বাড়িতে বাচ্চা প্রসব হওয়া মাত্রই নারীরা তাদের ঠিকানায় ফিরে যায়। তার কথা শুনে রাশিদ মাথা নাড়ল। এরপর সে বলতে লাগল, আপনাদের দিনকাল কিভাবে চলে? মানে আপনাদের ছেলেমেয়েরা কি শহরে রোজগার করতে যায়? এই কথা শুনে বৃদ্ধ অদ্ভুতভাবে হাসল এবং বলল, আরে না না, আমাদের কাছে এত ধন সম্পদ আছে যে আমাদের 7 প্রজন্ম বসে খেতে পারবে। রাশিদ তার কথা শুনে অবাক হয়ে গেল। যদিও ঘরবাড়ি আর চেহারা দেখে তাদের এত ধনী মনে হচ্ছিল না, কিন্তু হঠাৎ করেই ওই বৃদ্ধ কাঁদতে শুরু করল। সবাই তার চারদিকে জড়ো হলো। রাশিদও তাকে কাঁদতে দেখে ঘাবড়ে গেল, অথচ সে তো তাকে এমন কোনো অদ্ভুত কথাও বলেনি। তখনই সামনে দাঁড়িয়ে থাকা ওই যুবতী সুন্দরী মেয়েটি বৃদ্ধকে বলতে লাগল, কেন কাঁদছেন? আজ আবার আপনার ওর কথা মনে পড়ে গেল? বৃদ্ধ বলতে লাগল, কে জানে সে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। আমার একটাই তো মেয়ে ছিল, সেও আমার থেকে আলাদা হয়ে গেল। তখনই সে তার পুত্রবধূর কানে ফিসফিস করে কিছু বলতে লাগল। পুত্রবধূ বলতে লাগল, আপনি ওর সাথে কথা বলে নিন, ও যদি আমাদের কাজটা করে দেয় তবে এতে অনেক লাভ হবে। এই বলে সে ভেতরে চলে গেল। ধীরে ধীরে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই একে একে ভেতরে চলে গেল, আর তার সামনে শুধু ওই বৃদ্ধ লোকটিই বসে রইল। রাশিদ অদ্ভুত এক বিভ্রান্ত দৃষ্টিতে তাকে দেখছিল যে শেষমেশ তারা কি কথা বলছে। তার কাছে বৃদ্ধের কান্নার কারণটাও স্পষ্ট ছিল না। সবার চলে যাওয়ার পর সে ফিসফিস করে তাকে বলতে লাগল, তুমি আমার একটা কাজ করবে রিকশাওয়ালা? জি, আপনি বলুন। রাশিদ খুব সম্মান ও আদবের সাথে তার সাথে কথা বলছিল। সে কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইল, তারপর বলতে শুরু করল, তুমি যে শহর থেকে এসেছো সেখানে আমার একটি মেয়ে থাকে, যে আমার ওপর রাগ করে সেখানে চলে গিয়েছিল। আমি ওর কথা ভেবেই কাঁদছিলাম। তুমি আমার মেয়েকে আমার একটি বার্তা পৌঁছে দেবে, আর ছোট্ট একটি উপহারও। সে যদি এই বার্তা শুনে আমার সাথে দেখা করতে আসে, তবে তুমি ধারণাও করতে পারবে না আমার মন কতটা খুশি হবে। এই বৃদ্ধ বয়সে আমি অনেক বড় আনন্দ পাব। রাশিদ অবাক হয়ে বলল, কিন্তু এত বড় শহরে আপনার মেয়েকে খুঁজে বের করা আমার জন্য খুব কঠিন। আপনি আমাকে তার কোনো নিদর্শন দিন, তার কোনো ঠিকানা কি আপনার কাছে আছে? তখনই বৃদ্ধ এক অদ্ভুত ভাষায় কাগজের উপর কিছু শব্দ লিখে দিল, যা রাশিদ একেবারেই বুঝতে পারল না। তার ওই শব্দগুলো বোধগম্য হয়নি, আর তাতে লেখা ঠিকানাও নয়। কিন্তু তবুও তার মনে এই চিন্তা এলো যে শহরে এমন কেউ নিশ্চয়ই থাকবে যে এই ভাষা বুঝে তাকে ঠিকানাটা বলে দেবে। তাছাড়া এই বৃদ্ধকে এই মুহূর্তে খুব দুঃখী মনে হচ্ছিল। সে তাকে না করে দিয়ে আরও কষ্টে ফেলতে চাইল না। তখনই বৃদ্ধ তার অন্য মেয়েকে ডাক দিল এবং বলল, ওই উপহারটাও নিয়ে আয় যা আমি ওর জন্য অনেক বছর ধরে যত্ন করে রেখেছিলাম। মেয়েটি তার এক ডাকেই একটি লাল রঙের বাক্স নিয়ে এলো। বৃদ্ধ তাকে ওই বাক্সটি দিল আর তারপর বলল, এই বাক্স আর ঠিকানা আমি তোমাকে দিয়ে দিলাম। ওই শহরে তাকে পাওয়ার সাথে সাথেই তুমি এটা তার হাতে তুলে দেবে। রাশিদ ওই বৃদ্ধকে কথা দিয়ে দিল যে সে তার বার্তা তার মেয়ের কাছে অবশ্যই পৌঁছে দেবে। সে অবাক হচ্ছিল যে এত বড় পরিবার হওয়া সত্ত্বেও ওই বৃদ্ধ খুশি ছিল না। হয়তো ওই মেয়েটি তার খুব আদরের ছিল। তার দুঃখটা রাশিদ নিজের মনে অনুভব করতে লাগল। সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে শহরে যাওয়ার সাথে সাথেই তার মেয়েকে খোঁজার অবশ্যই চেষ্টা করবে। এবার সে এই জ্যোৎস্না রাতে বাইরেই খাটিয়ার ওপর শুয়ে পড়ল। চোখের ওপর হাত রেখে সে নিজের বাড়ির কথা ভাবতে লাগল। মা এবং বোনেরা কতই না চিন্তায় আছে যে রাশিদ এখনও ফেরেনি। আজকের আগে সে কখনো বাড়ির বাইরে থাকেনি। এরপর রাত যত গভীর হতে লাগল, দৃশ্যপট তার চোখের সামনে ঝাপসা হতে লাগল, কারণ তার ঘুম পাচ্ছিল। এরপর সে যেন গভীর ঘুমে তলিয়ে গেল। সারাদিনের ক্লান্তিতে সে অবসন্ন ছিল। সকালে পাখির কলকাকলিতে তার ঘুম ভাঙল। সে অবাক ও বিভ্রান্ত হয়ে চারদিকে তাকাতে লাগল। এরপর হঠাৎ করেই তার বুক ছ্যাঁত করে উঠল। সে তো রাতে ওই বাড়িতে ঘুমিয়েছিল, কিন্তু এখন সে নিজের রিকশায় বসে বসেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সে পাগলের মতো নিজের চারদিকে তাকাল। এটি একটি নির্জন রাস্তা ছিল, যেখানে সে কেবল একাকী নিজের রিকশায় বসেছিল। সে সঙ্গে সঙ্গে রিকশা থেকে নামল এবং এদিক ওদিক তাকিয়ে ওই বাড়িটি খুঁজতে লাগল, যেখানে সে রাত কাটিয়েছিল। কিন্তু এখানে ওই বাড়ির কোনো নামগন্ধও ছিল না। সে আতঙ্কিত হয়ে নিজের মাথা চেপে ধরল। এসব কি আমি কোনো স্বপ্ন দেখেছিলাম, নাকি আমার সাথে বাস্তবে ঘটেছিল?
তার ওই বৃদ্ধ এবং তার পুরো পরিবারের কথা খুব ভালোভাবে মনে ছিল। সেই সাথে তার সেই বার্তাও, যা সে তাকে তার মেয়ের নামে দিয়েছিল। কিন্তু তারপর তার মনে হলো যে সে নিশ্চয়ই কোনো গভীর স্বপ্ন দেখেছে, যে কারণে তার মাথা এখনও ভারী হয়ে আছে। মাথা ঝাঁকিয়ে সে আবার রিক্সা চালু করার চেষ্টা করতে লাগল। হঠাৎ তার মনে পড়ল যে রিক্সা তো রাতেই নষ্ট হয়ে গিয়েছিল। তখনই রিক্সার পিছনের সিটে তার চোখ পড়তেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেই লাল রঙের বাক্স এবং সাথে রাখা সাদা কাগজ। সে কাঁপতে থাকা হাতে সে কাগজটা তুলল। অদ্ভুত এক ভাষায় লেখা তার মেয়ের সেই ঠিকানা এখনও একইভাবে তার হাতে থাকা কাগজে লেখা ছিল। এবার তার খটকা লাগল। আমি কোনো স্বপ্ন দেখিনি, এসব সত্যিই আমার সাথে ঘটেছে। সে অস্থির হয়ে আরও একবার সেই বাড়িটা খুঁজতে লাগল, কিন্তু এই নির্জন জায়গায় তার কোনো নাম নিশানাও ছিল না। হঠাৎ দূরে মোটরসাইকেলে সে একটা লোককে তার দিকে আসতে দেখল। সে নিরুপায় হয়ে হাতের ইশারায় সেই লোকটিকে থামাল। সে কিছুটা ঘাবড়ে গিয়ে তার সামনে থামল এবং তারপর তাকে এমনভাবে দেখতে লাগল যেন সে কোনো ভূত দেখেছে। রাশিদ তাকে বলতে লাগল, আপনাকে থামানোর জন্য ক্ষমা চাইছি, কিন্তু এই মুহূর্তে আমার আপনার সাহায্য দরকার। আসলে আমার রিক্সা কাল রাত থেকে নষ্ট হয়ে আছে। আল্লাহর দোহাই, আমাকে সাহায্য করুন, যাতে আমিও এই জনমানবহীন জায়গা থেকে বের হতে পারি। তখন সে ফিসফিস করে বলতে লাগল, আরে ভাই সাহেব, আপনিও রিক্সা নিয়ে কোথায় চলে এসেছেন? এই জায়গাটা তো বড্ড অশুভ। আপনার কথার মানে কি? রাশিদ অবাক হয়ে গিয়েছিল। তখন সে এদিক ওদিক তাকিয়ে বলতে লাগল, আসলে এই জায়গায় ভূত প্রেতের ছায়া আছে। প্রায়ই এখান দিয়ে যাওয়া লোকদের তারা খুব বিরক্ত করে। আপনার সাথে কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি তো? রাশিদ নাবোধক মাথা নাড়ল এবং বলতে লাগল, না, আমি তো আমার রাত খুব শান্তিতে কাটিয়েছি, কিন্তু আমি জানতাম না যে এই জায়গাটা অশুভ, তাই আমার রিক্সাও এখানে নষ্ট হয়ে গিয়েছিল। এবার সেই লোকটি তার সাথে মিলে তার রিক্সা ঠিক করে দিচ্ছিল। তার কাছে জলের একটা বোতলও ছিল। কিছুক্ষণ পরেই রিক্সা চালু করা সম্ভব হলো। রাশিদ তাকে ধন্যবাদ জানালে সে ফিসফিস করে বলতে লাগল, তাড়াতাড়ি বেরোন এই জায়গা থেকে। শুক্রিয়া আদায় করুন যে আপনার জীবন নিরাপদে আছে। রাশিদ সেই লাল রঙের বাক্স আর কাগজটা সেই লোকটার নজর থেকে লুকিয়ে ফেলেছিল, পাছে সেটা দেখে সে আবার কোনো প্রশ্ন করা শুরু না করে দেয়। তারপর সে দ্রুত রিক্সা চালু করল এবং সেই জায়গা থেকে নিজের বাড়ির দিকে নিয়ে যেতে লাগল। এখনও তার মাথা ভারী হয়ে আসছিল। মাথাটা এমন বোঝাস্বরূপ লাগছিল যেন কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। বাড়ি পৌঁছে সে তার ঘরে সেই লাল রঙের বাক্স আর কাগজটা লুকিয়ে রেখে মায়ের কাছে চলে এলো। মা খুব চিন্তিত ছিলেন। সাথে বোনেরাও বলতে লাগল, কোথায় ছিলেন আপনি ভাই? সারা রাত ধরে আমরা তো পাড়ার লোকদের কাছে গিয়ে আপনাকে খোঁজার কথা বলতেই যাচ্ছিলাম। আপনি জানেন আজকাল শহরের অবস্থাও ঠিক নেই। রাশিদ তাদের সান্ত্বনা দিয়ে বলতে লাগল যে চিন্তার কোনো কারণ নেই, ব্যাস একটা যাত্রীর কারণে দেরি হয়ে গিয়েছিল, তাই সে রাতটা ওখানেই কাটিয়ে দিয়েছে। সে তাদের কিছুই জানায়নি যে তার সাথে কি অদ্ভুত ঘটনা ঘটেছে। পরের দিন সে রিক্সা নিয়ে বেরোল এবং রাস্তার ধারে দাঁড়িয়েছিল। তখনও কোনো যাত্রী জোটেনি। সে পাশ দিয়ে যাওয়া একজন শিক্ষিত লোকের কাছে গেল এবং তাকে বলতে লাগল, আপনি কি এই ভাষাটা বুঝতে পারেন? সে যেমনই কাগজটা তার হাতে ধরিয়ে দিল, সেই লোকটি শব্দগুলো দেখে অবাক হয়ে গেল। খুব বিস্ময়ের সাথে বলতে লাগল, আজ পর্যন্ত আমি এই ভাষা না কখনো কোনো বইতে দেখেছি আর না মোবাইল ইত্যাদিতে। এই কাগজটা আপনাকে কে দিয়েছে? সে অবাক ও বিভ্রান্ত হয়ে সেই শব্দগুলো বোঝার চেষ্টা করছিল, কিন্তু রাশিদ বুঝে গিয়েছিল যে সেই ভাষা বুঝতে পারছে না। তারপর সে এক দুজন নয়, বরং প্রায় ১০০ জন লোককে সেই কাগজটা দেখানোর চেষ্টা করল, কিন্তু কেউই এই ভাষা বুঝতে পারছিল না। ওতে লেখা ঠিকানাটা কোথাকার? তারপর সেই দিন সে অন্য একটা জায়গায় রিক্সা নিয়ে দাঁড়িয়েছিল, যেখানে সে সবেমাত্র একজন যাত্রীকে নামিয়েছিল। সে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে জল খেতে লাগল। তখনই সে দেখল যে তার ঠিক পাশেই একজন বৃদ্ধ দরবেশ বসে আছেন। তিনি তার কলম দিয়ে কাগজে কিছু লিখছিলেন। তার হাতের লেখা খুব সুন্দর ছিল। হঠাৎই তার মাথায় একটা চিন্তা এলো। তার মনে হলো যে ইনি এত বয়সের একজন দরবেশ, নিশ্চয়ই তিনি শত শত ভাষা সম্পর্কে জ্ঞান রাখেন। তারপর যেমনই সে তাকে সেই কাগজটা দেখালো, তখন তিনি খুব অদ্ভুত ভঙ্গিতে হাসতে লাগলেন। তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলতে লাগলেন, এই কাগজ তোমাকে কে দিয়েছে? রাশিদ উদাসীনভাবে বলতে লাগল, আসলে এটা একটা লোক আমাকে দিয়েছিল, এটা তার মেয়ের ঠিকানা।
আমাকে তার একটা আমানত তার কাছে পৌঁছে দিতে হবে। তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বলতে লাগলেন, সেই লোকটা দেখতে কেমন ছিল? রাশিদ তার কথায় অবাক হয়ে গিয়েছিল। তারপর তাকে বলতে লাগলো, যেমন সাধারণত মানুষ হয় সে তেমনই ছিল। তার একটা অনেক বড় পরিবার ছিল, কিন্তু সে আমার সামনে কাঁদছিল যে তার মেয়ে তার থেকে আলাদা হয়ে গেছে, এই জন্য সে তার মেয়ের সাথে দেখা করতে চায়। তখনই তার কথা শুনে সেই দরবেশ ফকির কাগজে তার কলম দিয়ে কিছু লিখতে লাগলেন। তারপর তিনি তার হাতে একটা ঠিকানা ধরিয়ে দিলেন। এই নাও, এই ঠিকানা সেই ভাষাতেই লেখা ছিল যা আমি বুঝতে পেরেছি, কিন্তু তোমার বোঝার জন্য আমি তোমার ভাষায় এই ঠিকানাটা লিখে দিয়েছি। রাশিদ সেই দরবেশকে ধন্যবাদ জানালো। কাগজে লেখা সেই ঠিকানাটা বড়ই অদ্ভুত ছিল। কে জানে এটা কোন জায়গার ঠিকানা ছিল? সে আজ পর্যন্ত ওখানে যায়নি, কিন্তু হঠাৎ করেই তার মাথায় খেয়াল এলো যে এই জায়গাটা জনবসতির পিছন দিকের কাঁচা বস্তি এলাকা। সেখান থেকে একটু দূরে একটা বাড়ির ঠিকানা এটা। আমার সেই বাড়িতেই যাওয়া উচিত। হয়তো সেই বৃদ্ধের মেয়ে ওখানেই থাকে। আমি যদি তার আমানত তার হাতে তুলে দিই, তাহলে আমার মাথা থেকে যেন কোনো বোঝা নেমে যাবে। সে সেই ঠিকানাটা খুব ভালোভাবে সামলে নিজের পকেটে রেখে দিল। পরের দিন যেমনই সে বাড়ি থেকে বের হতে লাগলো, তখন সে সেই লাল রঙের বাক্সটা নিজের সাথে নিতে ভোলেনি। স্পষ্টতই তাকে সেটা তার বোনের হাতে তুলে দিতে হবে। খালি হাতে যাবার কোনো মানে ছিল না। তারপর সে নিজের পকেট থেকে লেখা সেই কাগজটা বের করল, যেটাই ঠিকানা লেখা ছিল। সেটা ভালোভাবে পড়ে পকেটে রাখল এবং তারপর রিকশা নিয়ে বেরিয়ে পড়ল। আজ প্রথম যাত্রী পেতেই খুব আনন্দ হলো। সে সকাল সকালই দোয়া করত যাতে তাড়াতাড়ি যাত্রী মিলে যায়, তাহলে সারাটা দিন ভালো কাটত। সেই যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার পর এবার সে খালি ছিল। সে ভাবতে লাগল যে এবার তার সেই ঠিকানায় যাওয়া উচিত। এটাই ভেবে সে নিজের এলাকা থেকে অনেক দূরে সেই কাঁচা বস্তির দিকে রিকশা ছোটানো শুরু করল। কাঁচা বস্তির দিকে এসে সে সামনে দাঁড়িয়ে থাকা একজন লোকের কাছে সেই বাড়িটা সম্পর্কে জিজ্ঞেস করল, যেটা ঠিকানায় লেখা ছিল। যেমনই সে তার কাছে সেই বাড়িটা সম্পর্কে জিজ্ঞেস করল, তখন সে মাথা থেকে পা পর্যন্ত তাকে এমনভাবে দেখতে লাগল যেন সে তাকে পৃথিবীর অষ্টম আশ্চর্য সম্পর্কে কিছু জিজ্ঞেস করে ফেলেছে। সে হাতের ইশারায় তাকে সেই বাড়ির ঠিকানাটা বোঝালো এবং তারপর তার কানে ফিসফিস করে বলতে লাগল, সাবধানে যেও, আমি বুঝতে পারছি না যে তোমাকে এই ঠিকানা কে দিয়েছে। তারপর সে তাকে ধন্যবাদ জানালো এবং রিকশাটা সেই বাড়ির দিকে ছোটানো শুরু করে দিল। আসরের সময় হতে চলেছিল, কিন্তু যেই বাড়ির ঠিকানা এই কাগজে লেখা ছিল, এবার সে সেই বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তখনই সে আস্তে করে সেই বাড়ির দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে কোনো জবাব এলো না। আশেপাশে না তো অন্য কোনো বাড়ি ছিল, আর না কোনো মানুষ দাঁড়িয়েছিল যাকে সে জিজ্ঞেস করতে পারে যে এখানে কে থাকে। সে আবারও দরজায় কড়া নাড়ল। ঘটনাক্রমে বড় গেটের ছোট দরজাটা খোলা ছিল। কড়া নাড়ার পর সে এটাই ভালো মনে করল এবং আপন মনেই ভেতরে চলে এলো। কিন্তু ভেতরে আসতেই তার হুঁশ উড়ে গেল, কারণ এখানে কেউই ছিল না। এমন মনে হচ্ছিল যেন এই বাড়িটা খালি পড়ে আছে। সে নিজের হুঁশ হারাতে বসেছিল। শেষ পর্যন্ত ওই বৃদ্ধের মেয়ে কোথায় থাকে, তার মেয়েকে খোঁজার চক্করে আমি তো যেন পাগল হতে বসেছিলাম। তখনই ওপরের ঘর থেকে তার কাছে অদ্ভুত সব আওয়াজ আসতে লাগল। নিশ্চিতভাবেই ওপরের তলায় কেউ থাকে, আমার সেখানে গিয়ে দেখা উচিত। সেই সাথে সাথে সে আওয়াজও দিচ্ছিল, এখানে কেউ আছেন, কেউ থাকেন কি না? কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসেনি। যখন সে দোতলায় একটা চাঞ্চল্য অনুভব করল, তখন সে সিঁড়ি দিয়ে উপরে তলার দিকে চলে এলো। সব ঘরের দরজা বন্ধ পড়েছিল, কিন্তু একটা ঘরের দরজা খোলা ছিল। যেমনই সে সেই ঘরে উঁকি দিয়ে দেখল, সামনে ড্রেসিং টেবিলের কাছে একটি মেয়ে বসেছিল, যে খুব সুন্দরী ছিল। লম্বা চুল মাটি ছুঁয়ে যাচ্ছিল। আয়নাতে তার মুখ পরিষ্কার বোঝা যাচ্ছিল না, কারণ তার সব চুল তার মুখ ঢেকে রেখেছিল। সে বিভ্রান্ত দৃষ্টিতে তার দিকে তাকালো এবং বলতে লাগল, আমি আপনার জন্য একটা বার্তা নিয়ে এসেছি। এই বাড়িটি কি আপনারই? সে আচমকাই ঘুরে তাকালো এবং রাশিদ বিস্ময় ও ভয়ে লাফিয়ে উঠল। তার সাদা চোখগুলো তার সামনে ছিল। মাথা থেকে পা পর্যন্ত সে একটা আশ্চর্যের মতো লাগছিল। তার পোশাক, তার লম্বা লম্বা পা পর্যন্ত নেমে আসা চুল, তার উপর একেবারে সাদা চোখ, সে তাকে এক নাগাড়ে দেখেই যাচ্ছিল। তোমাকে এখানে কে পাঠিয়েছে? যখন সে তার গলা বের করল, তখন তার ভারী গলা শুনে রাশিদের হুঁশ উড়ে গিয়েছিল। সে ঘাবড়ানো স্বরে বলতে লাগল, আমি আপনার বাবার বার্তা নিয়ে এসেছি। তিনি আমাকে এখানে ঠিকানা দিয়েছিলেন। তিনি আপনার সাথে দেখা করতে চান। তিনি আপনার জন্য একটা উপহারও পাঠিয়েছেন। তখনই সে রাগে ঘুরে দাঁড়ালো এবং বলতে লাগল, ওই উপহার ফেরত নিয়ে যাও, আমার তার উপহারের দরকার নেই, আমি এখানে খুব ভালো আছি। কিন্তু রাশিদ তাড়াতাড়ি সেই লাল রঙের বাক্সটা তার সামনে রেখে দিল এবং তারপর বাইরে আসতে লাগল।
তখন পিছন থেকে তার কাছে মেয়েটির জোরে জোরে কান্নার আওয়াজ এলো। তার আওয়াজ শুনে সে ভয় পেয়ে গিয়েছিল। তার মনে খেয়াল এলো যে তার গিয়ে দেখা উচিত যে আসলে ওই মেয়েটি কাঁদছে কেন। তারপর যেমনই সে ভেতরে গেল তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ সেই মেয়েটি কোথাও ছিল না, অথচ কান্নার আওয়াজ একটানা তার কানে আসছিল। সে ভয়ে সিটিয়ে গিয়ে তাকে পুরো বাড়িতে খুঁজছিল। অন্যদিকে তার ভয়ঙ্কর আওয়াজ তার মাথায় হাতুড়ির মতো আছড়ে পড়ছিল। কয়েক মিনিট পর্যন্ত সে এভাবেই ঘুরতে লাগল। তারপর তার ভয় লাগতে শুরু করলে সে তাড়াতাড়ি বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। তখনই পাশ দিয়ে যাওয়া একজন লোক তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। কি নিতে গিয়েছিলেন আপনি এই বাড়িতে? সে তাকে এমনভাবে জিজ্ঞাসাবাদ করল যেন সে কোনো চোর বা ডাকাত। রাশিদ ঘাবড়ে গিয়ে বলতে লাগল, আমি এই বাড়িতে থাকা মেয়েটির সাথে দেখা করতে গিয়েছিলাম, তাকে তার বাবার বার্তা দিতে। এটা শুনে সে জোরে জোরে হাসল। তারপর বলতে লাগল, কাকে বোকা বানাচ্ছ? এই বাড়িতে তো কেউই থাকে না। এই বাড়ি তো গত ২০ বছর ধরে খালি পড়ে আছে। এই ভুতুরে বাড়িতে কোনো মানুষই যাওয়ার ভুল করে না। এই কথা শুনে ভয় তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছুই বলতে পারল না এবং রিকশায় বসে দ্রুত রিকশা ছোটাতে লাগল। ভাগ্যিস তার আর দ্বিতীয়বার সেই মেয়েটির সাথে দেখা হয়নি, নইলে সত্যি সত্যিই তার ভয়ঙ্কর রূপ দেখে সে ভয়ে পাগল হয়ে যেত। এবার সে ভেবে নিল যে ওই বাপ মেয়ে দুজনেই পাগল এবং তাদের ওই পুরো পরিবারটাও। অবশেষে যখন আমি খুব সকালে উঠলাম তখন তার সেই বাড়ি এবং পুরো পরিবার কিভাবে গায়েব হয়ে গিয়েছিল এবং আমি রিকশায় এসে কিভাবে বসলাম, যদিও আমি তো তার বাড়িতে রাত কাটিয়েছিলাম। কে জানে সেই লাল রঙের বাক্সটায় এমন কি ছিল যেটা দেখে ওই মেয়েটি কাঁদতে শুরু করে দিয়েছিল। সে আর দ্বিতীয়বার সে সম্পর্কে ভাবতেও চাইছিল না, কিন্তু তার বারবার সেই চিন্তাই আসছিল। তারপর সে রিকশা চালানোর দিকে মন দিতে শুরু করল। একদিন রাত 10টার সময় সে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। সেদিন তার যাত্রীও বেশি জোটেনি, এই কারণে সে খুব চিন্তিত ছিল। তখনই দূর থেকে সে একটা মেয়েকে দেখল যে দৌড়াতে দৌড়াতে তার রিকশার কাছে আসছিল। রিকশাওয়ালা, এটা তুমিই ছিলে না যে আমার বাবার বার্তা নিয়ে এসেছিলে? চলো, আমাকে ওখানেই নিয়ে চলো। সে জোর করে তার রিকশায় বসে পড়েছিল। রাশেদ কিছুটা ভীত দৃষ্টিতে তার দিকে তাকালো। সেই মেয়েটিকে তার কোনো সাধারণ মানুষ নয়, বরং অন্য কিছুই মনে হচ্ছিল। তার লম্বা চুলের বেণিগুলো মাটি ছুঁয়ে যাচ্ছিল। ওড়না দিয়ে মুখ ঢেকে সে তাকে ওখানেই নিয়ে যেতে বলছিল, যেখানে সে একবার যাওয়ার পর আর দ্বিতীয়বার যেতেও চাইছিল না। কিন্তু কে জানে কেন তার সেই মেয়েটিকে খুব বেশি ভয় লাগছিল। এমন মনে হচ্ছিল যে সে যদি তাকে মানা করে দেয় তবে এ তার সাথে কোনো খারাপ কিছু না করে বসে, কোথাও এ তাকে মেরে না ফেলে। এই কারণে চুপচাপ সে রিকশা চালু করে দিল, যদিও সেই রাস্তা এখন তার ঠিকমতো মনেও ছিল না। তবুও আন্দাজ করে সে সেই দিকেই যেতে শুরু করল যেখানে সেদিন ওই মহিলা তার গর্ভবতী পুত্রবধূকে নিয়ে তাকে নিয়ে গিয়েছিল। কিন্তু যেমনই সে সেই নির্জন রাস্তায় রিকশা ঢোকাতে লাগল, হঠাৎ করেই সে থেমে গেল, কারণ সামনে যাওয়ার রাস্তা সে ভুলে গিয়েছিল। তখনই পিছনে বসা মেয়েটি বলতে লাগল, ডান দিকে ঘোরাও। তার কথায় সে চমকে উঠল। স্পষ্টতই সেটা তার বাবার দাড়ি ছিল। তার ভালোভাবে মনে থাকবে যে তাকে কোথায় যেতে হবে। তারপর সে তার বলে দেওয়া রাস্তায় রিকশা চালাতে শুরু করে দিল। রাত 12টা বাজতেই সে ঠিক সেই বাড়ির সামনে পৌঁছে গিয়েছিল। এবার তার ভয়ও লাগছিল যে সেদিনের মতো তার সাথে সেই সব ঘটনা আবার ঘটবে এবং একদম সকালে চোখ খুললে এসব গায়েব হয়ে যাবে। সে অদ্ভুত এক দোটানায় ফেঁসে বাইরেই দাঁড়িয়ে রইল। অন্যদিকে ওই মেয়েটি দৌড়ে ভেতরে চলে গেল। ভেতর থেকে কান্নার আওয়াজ এলো। সে দরজা দিয়ে উকি মেরে দেখল সবাই ওই মেয়েটিকে ঘিরে দাঁড়িয়েছিল। সবাই তাকে জড়িয়ে ধরছিল। অন্যদিকে ওই মেয়েটিও আপনজনদের সাথে মিলে কাঁদছিল। তখনই সেই বৃদ্ধ লোকটি আচমকাই ঘুরল এবং তাকে দরজার পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলল। হাতের ইশারায় সে তাকে নিজের কাছে ডাকছিল, অথচ সে ভেতরে যেতে চাইছিল না, কারণ তার ওদের দেখে খুব ভয় লাগছিল। কিন্তু তবুও তার কথা মানাও জরুরি ছিল। এই কারণে সে তাদের সামনে চলে গেল। তারপর সেই বৃদ্ধ লোকটি সবার সামনে বলতে লাগল, এরই কারণে আজ জুলেখা আমাদের কাছে এসেছে। রাশিদ দেখল যে ওই মেয়েটি যে ভীষণ অদ্ভুত ছিল।